সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজকের আলোচনার বিষয় অভিযুক্ত হলে তৎক্ষণাৎ বরখাস্ত। অভিযুক্ত হলে তৎক্ষণাৎ বরখাস্ত, এই লাইনটুকু আমরা নিয়েছি আজকের সেনাবাহিনীর একটি ব্রিফিংয়ে। অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান কথা বলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর যেসব সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের বিষয়ে সেনাবাহিনীর অবস্থান ব্যাখ্যা করে যে ব্রিফিং করেছেন সেই বিষয়। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন খন্দকার মারুফ হোসেন, ডক্টর খন্দকার মারুফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন কথা বলছি এই বিষয়গুলো এখন ব্রিফিংয়ের পর দেশবাসী জেনেছে। সেনা সদরের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। সেই ব্রিফিংয়ে জানা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুমের মামলা হয়েছিল তা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে অনেক আলোচনা হয়েছে, গণমাধ্যমের মধ্যেও যেমন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে। কি হয় সেনা সদরের বক্তব্য কি জানার জন্য অপেক্ষা ছিল। সেনা সদর বক্তব্য পরিষ্কার করেছে। 16 জন কারেন্ট সার্ভিং অফিসার ছিলেন, তাদের মধ্যে একজন মিসিং। আপনার কাছ থেকে শুনতে চাই প্রথম। ধন্যবাদ মাসুম ভাই আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। আসলে আমরা বাংলাদেশের মানুষ বিগত 17 বছর যে গুম খুনের শিকার হয়েছি, আমরা মনে করি এটা পৃথিবীর যেই কোনো আইনে, ফৌজদারি আইনে এটা অপরাধ। এই অপরাধের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এই গুম খুনের সাথে যারা জড়িত তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের শাস্তি হওয়া উচিত এবং তাদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমরা এই অভ্যুত্থানের পরে আমরা বারবার বলে আসছিলাম যে আমাদের আর্মি যে ব্যুরোক্রেসি, আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি এবং জুডিশিয়ারি ব্যুরোক্রেসি, তারা এই গুম খুনের সাথে তাদের একটা গ্রুপ জড়িত। বিশেষ করে যারা তৎকালীন সরকারের খুব আশীর্বাদ পুষ্ট ছিলেন, তারা এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছেন এখানে আর্মি ব্যুরোক্রেসি, সিভিল আপনার ব্যুরোক্রেসি, আর তারপর হচ্ছে আপনার জুডিশিয়ারি ব্যুরোক্রেসি, এই পুরোটা একসাথে মিলেই এখানে এই গুম খুনের সাথে ছিলেন। আপনি লক্ষ্য করবেন যাদেরকে গুম করা হতো তাদেরকে আমরা গুম কমিশনের রিপোর্টও দেখেছি, এর আগেও আমরা দেখেছি, তাদেরকে কিন্তু দু একজনকে যদি ফিরে দেওয়া হতো তাদেরকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন মামলা দেওয়া হতো এবং জঙ্গি মামলা দেওয়া হতো, তাদের সাজাও হতো কারো। তো এর সাথে তো হচ্ছে জুডিশিয়ারি জড়িত। আর যারা গুমটা করতেন তারা তো আর্মির লোকজন, যারা ডিজিএফআই এবং র্যাবে ছিলেন। এখানে আপনার তাদেরকে যে ইন্টারোগেশন করতেন এর মধ্যে তো আপনার সিভিল ব্যুরোক্রেসিও জড়িত। এখানে তো একজন ম্যাজিস্ট্রেট থাকতেন এবং এখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। তো আমরা সব কিছু যেটা বলবো যে এখানে আমাদের যে আর্মি প্রশাসন, তাদেরকে ভাবা উচিত যে প্রশাসনকে কলঙ্কমুক্ত করার জন্য যারা এই ধরনের গুম খুনের সাথে জড়িত ছিলেন, দুর্বৃত্তায়নের সাথে ছিলেন, তাদেরকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং তাদেরকে শাস্তির জন্য রাষ্ট্রকে সহযোগিতা করা উচিত। কারণ আমাদের এই প্রতিষ্ঠানগুলোর অনেক সুনাম রয়েছে এবং বাংলাদেশের এগুলো প্রাচীন প্রতিষ্ঠান, সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এগুলোকে কলঙ্কমুক্ত করতে হবে। কিন্তু আমাদের শুধু একটি এখানে আর্মি প্রশাসনের বা আর্মি ব্যুরোক্রেসি ভাঙলে হবে না, বা এখান থেকে দুর্বৃত্তায়ন আমরা শুধু ধরবো আর অন্য প্রশাসনকে ধরবো না, সেটা হবে না। আপনার সিভিল ব্যুরোক্রেসিতে কিন্তু এখনও হাত পড়ে নাই, অথচ ওনারাও কিন্তু গুম খুনের সহযোগী ছিলেন। বিগত যে 3টা ইলেকশন হয়েছে এখানে সিভিল ব্যুরোক্রেসিতে সরাসরি জড়িত। তারা তো ভোট ডাকাতির অনেক বড় অংশীদার ছিলেন এবং তারা ভোট ডাকাতির ফলে যে আর্থিক লাভবান হওয়া, এটা তারাই সবচেয়ে বেশি হয়েছেন। আর জুডিশিয়ারি ব্যুরোক্রেসি তো আপনি দেখলেন যে 2024 সালের ইলেকশন আগে কীভাবে অপোজিশন নেতাদেরকে রাতের 8টা বাজে, 3টা বাজে, 2টা বাজে পর্যন্ত মামলা রায় দিয়েছেন এবং হারিকেন জ্বালিয়ে, আপনার মোমবাতি জ্বালিয়ে পর্যন্ত রায় লিখছেন এবং নির্বাচনের আগেই তোড়জোড় করে অনেকে রায় দিয়েছেন। এই যে এখানে জুডিশিয়াল ব্যুরোক্রেসি এখানে ক্রাইম করলেন, এগুলোরও বিচার হওয়া উচিত।
আজকে যাতে যাতে এখানে আর্মি ব্যুরোক্রেসির কথা বলা হচ্ছে বা দুর্বৃত্তায়নের কথা বলা হচ্ছে, আমাদের ভাবতে হবে আমরা এখানে অন্যায়ের পক্ষে, কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে না। এই জন্য আমি বারবার বললাম যে এখানে শুধু আর্মি ব্যুরোক্রেসি আমরা মানে বিচার চাই না, আমরা টোটাল গুম খুনি বিচার চাই। এর মধ্যে থেকে আর্মির যারা জড়িত বা 3 বাহিনীতে যারা জড়িত বা যারা বিজিবির মধ্যে যদি কেউ জড়িত থাকে, পুলিশের মধ্যে থাকে, সকলকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জনপ্রশাসনে যারা রয়েছেন এর সাথে জড়িত তাদেরকে আওতায় আনতে হবে, এবং জুডিশিয়ারি যারা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং এই অন্যায়ের মানে আপনার সহযোগী ছিলেন, বৈধতা দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা অনেক আগে দেখেছি, অনেকেই মনে করতেন যে আপনার আর্মিদের ব্যাপারে কোনো আসলে সরকারের বা রাষ্ট্রের তাদের বিচারে আওতায় আনার কোনো মানে নজির নাই। তা আমরা বলতে চাই এই জায়গাটা দেখেন, আপনি যদি নজির সৃষ্টি না করেন তাহলে তো রাষ্ট্র ব্যবস্থা আসলে টিকবে না। এটা যদি আপনার মানে এটা যদি সভ্যতা মানে সভ্য রাষ্ট্র হয়ে থাকে বা সিভিল স্টেট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে সবাইকে আইনের আওতায় আসতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। তো এখানে আরেকটা কথা শোনা যাচ্ছে যে এখানে 15 জন অফিসারকে এখনও সেনা হেফাজতে নেওয়া হয়েছে, 25 জনের মধ্যে একজন এখনও পলাতক রয়েছেন। আমি মনে করব যে 15 জন রয়েছেন তাদেরকে অবশ্যই পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত, এবং তাদেরকে পুলিশের হাতে দিয়ে আমাদের যে ট্রাইব্যুনাল রয়েছে ট্রাইব্যুনাল অধীনে তাদেরকে বিচার করা উচিত। 22 তারিখে তো ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া আছে। হ্যাঁ, সেটাই। আর যারা এর ব্যত্যয় করবেন অবশ্যই তারা আইনের প্রতি মানে অশ্রদ্ধা মানে প্রকাশ করবেন বলে। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে খন্দকার মারুফ হোসেন, এই ঘটনা কি শিক্ষা দেয়? ধন্যবাদ। আপনার মাধ্যমে টু দ্য পয়েন্ট আমাদের বিজ্ঞ আলোচক এবং আপনাকে শুভেচ্ছা। দেখেন, এর মাধ্যমে আমরা যেটা শিক্ষা পাই যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই 17 বছর যে গুমের যেই ইতিহাস বাংলাদেশে হয়েছে তা বিগত সময় কিন্তু সেভাবে কেউ দেখে নাই। আমাদের দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ঢাকার একজন কমিশনার চৌধুরী আলম সহ অনেক ব্যক্তি গুম হয়েছেন। এখনও অনেকের পরিবার, তার সন্তান, স্ত্রী সে ব্যক্তির জন্য অপেক্ষা করছেন কবে জানি সে ফিরে আসে। এই যে সর্বোচ্চ পর্যায় থেকে যে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, 1 নম্বর আসামি কিন্তু শেখ হাসিনা, অর্থাৎ সেই ফ্যাসিস্ট যে ব্যক্তি গণভবন থেকে এ দেশ চালাতো তার নির্দেশেই এই কর্মকাণ্ডগুলো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের বিরুদ্ধে শেখ হাসিনা ছাড়া অন্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, এরা সবাই কিন্তু সেনাবাহিনীর উচ্চ পদস্থ ব্যক্তি এবং একটা গোয়েন্দা সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা। এবং এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব কিন্তু যে এই সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা এবং এই সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে রাষ্ট্রের যেই সিকিউরিটি এটাকে তারা এনশিওর করবে, সেটা কিন্তু তাদের মূল দায়িত্ব। কিন্তু গুম করার মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন করার কিন্তু দায়িত্ব কোনোভাবে থাকতে পারে না। এই যে আয়নাঘর সৃষ্টি করা হয়েছে, আমরা শুনেছি যে কয়েকজন আমাদের প্রয়াত নেতার সন্তানদেরকে 8 বছর, কাকে 6.5 বছর সেই একটি মুরগির খোপের মতো একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। একজন বেরিয়ে আসার পর জানতে পারলেন তার স্ত্রী অন্য একজন ব্যক্তির সাথে বিবাহের সম্পর্কে তারা আবদ্ধ হয়েছে। তারা হয়তো জানতেই না যে তার স্বামী এখনো বেঁচে আছেন। এই ধরনের যে মানবাধিকার লঙ্ঘন, এগুলো থেকে আমি মনে করি যে শিক্ষা নেওয়া উচিত। যারা আজকে গ্রেফতারি পরোয়ানার যাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল দিলেন, আজকে সেনা সদর থেকে বলা হয়েছেন যে একজন ব্যক্তি অ্যাবসেন্ট বা অ্যাবসকন্ডিং আর মিসিং, আর 15 জন তাদের সেনা সদরের ভিতরেই আছেন। আমি মনে করি একজন আইনজীবী হিসাবে যে যেহেতু আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বলেন বা যেই আছে, যে এই দায়িত্বে আছে তাকে হস্তান্তর করা এবং দ্রুত আদালতের সামনে হাজির করলে আদালত বা ট্রাইব্যুনাল এই যে গুমের মতো এত নিকৃষ্ট এই মানবাধিকার লঙ্ঘনের যে বিচার, সেই বিচার তাদের সরাসরি আদালতে এসে তারা ফেস করা উচিত। তাদের যদি ডিফেন্স লয়ার থাকে, সেখানে রাইট আছে
তারা যদি মনে করে যে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা বা মামলা সঠিক হয় নাই, তারা ডিফেন্স লয়ার দিয়ে সেখানে জেরা করতে পারেন, বক্তব্য রাখতে পারেন। তাই এই যে আমি দেখেছিও যে সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে দ্রুততার সাথে হয়তো খুব শীঘ্রই তাদের হস্তান্তর করা হবে, এটা আমি সাধুবাদ জানাই। সেনা আইনে কি তাদের বিচার করা যেত না, বা সেনা আইন কি বলে এই ক্ষেত্রে? এক্ষেত্রে যেহেতু এখানে সেনা আইন, যে মিলিটারি আইন, ইন্টারনাল যদি তারা কোনো তাদের যেই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইন কানুন রয়েছে এগুলো লঙ্ঘন হলে বা কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে তাদের কোনো ব্যর্থ ঘটলে মিলিটারি আইনে বিচার করা যায়। কিন্তু এটা তো সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর ইন্টারনাল বিষয় না। অনেক ব্যক্তিকে, রাজনৈতিক ব্যক্তিদের গুম করেছেন, অনেক ব্যক্তি আজও জানি না আমরা কোথায় আছে। এটা একটা রাষ্ট্রীয় একটা অপরাধ। এর জন্য আমি মনে করি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে এই ধরনের অপরাধের বিচার করা, এবং এক্ষেত্রে আমি মনে করি যদি সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হয় তাহলে দ্রুত আমরা একটা বিচার দেখব যেখানে আমরা ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং যারা আজকে এখন পর্যন্ত কাটছে তাদের পরিবারের জন্য এখানে সঠিক বিচার পাবে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদিন শিশির, একটু রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যেতে চাই। জুলাই সনদ ঘোষণার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 17ই অক্টোবর, যা আগে করা ছিল 15 অক্টোবর। মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকাল রোমে যাচ্ছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজ একটি সমাবেশ করতে চেয়েছিল কাকরাইলে, পুলিশের বাধায় সেটি হয়নি। জাতীয় পার্টির আরও একটি পৃথক অঙ্গ আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন, তিনি একটি বক্তৃতায় বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আছে। এনসিপি কি বলছে? এনসিপির নির্বাচনী প্রস্তুতি কেমন? প্রথমত হচ্ছে জাতীয় পার্টির ইস্যুটা হচ্ছে বাংলাদেশে জাতীয় পার্টি এখন 7 ভাগে বিভক্ত। জাতীয় পার্টি নামে 7টি দল আছে। এছাড়াও জাতীয় পার্টির 14 দলের একটি শরিক দল। আমরা জাতীয় পার্টি সহ 14 দলের সবাইকে তাদের তদন্ত সাপেক্ষে তাদের কৃতকর্মের জন্য এবং বিগত যে নির্বাচনগুলোতে তারা জনগণের ভোটাধিকার হরণ করার জন্য, মানবাধিকার লঙ্ঘন করার জন্য তাদেরকে আমরা নিষিদ্ধের দাবি করেছি এবং তাদের অপরাধ এগুলো সাব্যস্ত হওয়ার মধ্য দিয়ে জাতীয় পার্টি যে নামে আসুক, যেভাবে আসুক, যে নেতার মধ্য দিয়ে আসুক, জাতীয় পার্টি একটি অপরাধী সংগঠন। জাতীয় পার্টি বিগত 17 বছর এই দেশের গুম খুনকে বৈধতা দিয়ে গিয়েছে এবং বিগত যে নির্বাচনগুলো হয়েছে 2014 সালে যে আপনার একতরফা নির্বাচন, ওই নির্বাচন জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। 2018 সালে মধ্যরাতের ইলেকশনে জাতীয় পার্টি সহযোগী ছিল, যে ভোট ডাকাতির ইলেকশন। 2024 সালে আমি এবং ডামি প্রার্থী হয়েছে জাতীয় পার্টি নেতারা, তাদের পোস্টার লেখা থাকতো আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত, এবং তাদের পোস্টারে শেখ হাসিনার ছবি থাকতো। তাহলে ওটা তো আমরা কখনো 14 দলকে এবং আওয়ামী লীগকে আলাদা করে দেখি না। আমরা মনে করি 14টা যে দল এটা মূলত আওয়ামী লীগ একটি, এবং আমরা তাদেরকে ভারতের প্রক্সি হিসাবে দেখি। আগে আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে এখানে বিশ্বস্ত প্রক্সি, আর এখন আওয়ামী লীগ না থাকার কারণে ভারতের সবচেয়ে বড় প্রক্সি হচ্ছে এখানে জাতীয় পার্টি। আপনার মনে থাকার কথা, জাতীয় পার্টির নেতা জিএম কাদের যখন ইন্ডিয়া সফর থেকে ফিরে আসলেন, তখন উনি বিমানবন্দরে সাংবাদিকদের সাথে বললেন যে ইন্ডিয়ার অনেক বড় বড় কর্মকর্তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে আমি একটি শব্দ বলতে পারবো না, কারণ আমার এখন পর্যন্ত অনুমতি নেই। আমরা মনে করলাম 5 আগস্টের পরে মনে হয় উনি অনেক কথাই বলবেন বা ওনার কোনো চাপ ছিল, কিন্তু না, দেখলাম উনি এখনও ওই কথাগুলো বলেন নাই। তাহলে আমরা মনে করি উনি এখনও অনুমতি পান নাই। আর এই ধরনের যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এখনও দিল্লির চাকরিজীবী হিসাবে এখানে চাকরি করতে চায়, আমরা তো তাদেরকে রাজনৈতিক কর্মী মনে করি না, তাদেরকে মনে করি দিল্লির চাকরিজীবী। তাদেরকে আসলে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে এবং তাদেরকে পরাজিত করেছে। সুতরাং আমরা তাদের এখন শুধু শাস্তি এবং বিচার চাই। ফেব্রুয়ারি নির্বাচন আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন যদি আগামী 1 সপ্তাহ পরেও দেওয়া হয় আমাদের কোনো সমস্যা নাই। ফেব্রুয়ারিতেও সমস্যা নাই, ডিসেম্বরও সমস্যা নাই, নভেম্বরও সমস্যা নেই। আমাদের দাবি হচ্ছে আমাদের একটি জুলাই সনদ লাগবে, যে জুলাই সনদে আমাদের
একটি নতুন সংবিধান হচ্ছে আমাদের সবচেয়ে প্রায়োরিটি, তারপর হচ্ছে আমাদের উচ্চকক্ষে যে পিআর, আমাদের এই জিনিসগুলো ছিল আমাদের বেসিক দাবি। আমরা মনে করি আমাদের এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে নির্বাচন যখনই হয় জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। জাতীয় নাগরিক পার্টি একটি অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি সংগঠন এবং যে শহীদ হয়েছে এই রক্তের ম্যান্ডেট হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে বিচার এবং সংস্কার। আমরা খুব করে চাইব যে এখানে বিচারটা নিশ্চিত করা হোক, আর যে রাষ্ট্রীয়ভাবে যে এই দেশকে ফেসিবাদী মানে সাংবিধানিকভাবে যে এই রাষ্ট্রটাকে ফেসিবাদী কাঠামোর মধ্যে বারবার পতিত করা হতো সেটাকে মানে ধ্বংস করে নতুন একটি মানুষকে আসলে একটি মানে সিভিল রাইটস রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা মনে করি নতুন একটি সংবিধান প্রয়োজন। আপনার স্মরণ থাকা উচিত এই যে সংবিধান, বিদ্যমান সংবিধান, এই সংবিধানটা আসলে কাঠামোগতভাবে ফেসিস্ট তৈরি করে। এই সংবিধানের আলোকে যদি আপনি 1% ভোট নাও পান তারপর আপনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, এবং একজন ছিলেন 17 বছর উনি কোনো ভোট ছাড়াই উনি প্রধানমন্ত্রী ছিলেন, অনেকে এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, এই সংবিধান অনেক আলোকে কিন্তু ছিলেন। এই জন্য আমরা বললাম যে এই সংবিধান অকার্যকর, এটা কাঠামোগতভাবে ফেসিস্ট তৈরি করে, এর জন্য এই সংবিধান রাখা যাবে না। এই জন্য আমরা চাইব জুলাই সনদ অবশ্যই তারা তো এই সংবিধানের মধ্যেই আছে। আমরা তো থাকতে চাই নাই। বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো যারা অভ্যুত্থানের সময় তারা পলিটিক্যাল পার্টি, আমরা তো অনেক পরে বাধ্য হয়ে রাজনৈতিক দল গঠন করলাম। রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্য তো হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলো এই পুরনো ব্যবস্থায় রাখতে চাই, আমরা ভাবতে চাই রাজনৈতিক দল গঠন করতে। আমরা দেখেন, আমরা যে 5 আগস্টের পর থেকে পলিটিক্যাল পার্টিগুলো যারা তৎকালীন পলিটিক্যাল পার্টিগুলো ছিলেন এবং যে এখনো আছে এস্টাবলিশমেন্ট, তাদের দ্বারা আমরা প্রতারিত হয়ে আসছি। তারা এখনও শহীদের মানে দাফনের ব্যবস্থা হয়নি অনেক শহীদের, কিন্তু তারা ঠিকই ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতির সাথে বসে পুরাতন সংবিধানের আলোকে তারা একটি সরকার গঠনের জন্য তোড়জোড় করলেন, অনেকটা আমাদের অসম্মতিতে, এবং আমাদেরকে অনেকটা মাইনাসে করে দেওয়া হয়েছিল। তো আমরা তো ওটা চাইনি, আমরা তো চাইছি একটি জাতীয় সরকার হোক অথবা একটি বিপ্লবী সরকার হোক, তাও আমাদেরকে করতে দেয়নি। পরবর্তীতে আমরা চাইলাম আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি, সেটা তো সংবিধান মানে বললো না, এটা হবে না। আমরা যুবলীগ নেতা চুপ্পুকে বললাম যে রাষ্ট্রপতি থাকতে পারে না, ওর অপসারণ চাইলাম, পলিটিক্যাল পার্টিগুলো আমাদেরকে করতে দিল না। আমরা বললাম আমাদের সেকেন্ড রিপাবলিক লাগবে, আমাদের সেকেন্ড রিপাবলিক করতে দিল না। আমরা বললাম না আমাদের নতুন সংবিধান লাগবে, পলিটিক্যাল পার্টিগুলো ডিনাই করলো। প্রত্যেকটি জায়গায় আমাদেরকে না 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 বলে আমাদেরকে প্রতারিত করলো, বঞ্চিত করলো, বাধ্য হয়ে আমরা একটি পলিটিক্যাল পার্টি করতে পারলাম। ধন্যবাদ আপনাকে খন্দকার মারুফ হোসেন। ফেব্রুয়ারির নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পেছানোর। আসলে ষড়যন্ত্র কি? জি ধন্যবাদ। এক ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি যে এই যে 1 নম্বর হচ্ছে যে গণভোট, এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য গণভোট। একটি রাজনৈতিক দল, নামে বলতেই পারি জামাত ইসলাম, তারা এই এখনই মনে হচ্ছে খুব দ্রুতই একটা গণভোট করে তাদের কিছু দাবি দেওয়া সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। যেমন তাদের দলের সেক্রেটারি জেনারেল সাহেব মনে হয় গতকাল বলেছেন যে পিআরকেও এই গণভোটের অংশ করতে হবে। তাহলে যে প্রচলিত যে নিয়ম, সেই দীর্ঘদিন যাবৎ যেই নিয়মে নির্বাচন হচ্ছে, এদেশের মানুষ যেই নিয়মে ইউজ টু, এটাকে বাদ দিয়ে এই পিআর পদ্ধতি এনে একটা ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে, এবং এটা সবার কাছেই পরিষ্কার। আরেকটা হচ্ছে যে কিছু কথাবার্তা বলা হচ্ছে যেগুলো আসলে আমাদের যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যারা ধর্মপ্রাণ মুসলমান, তারা কনফিউজড হবে। যেমন একজন ব্যক্তি যে ভাইরাল বক্তা, তিনি বলে দিলেন যে একটি মার্কা বা একটা ভোট দিলে 18 কোটি নামাজের সোয়াব পাওয়া যাবে। এই ধরনের কথাবার্তা বলে জনগণকে কি বোঝাতে চাচ্ছেন? একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তিনি এক জায়গাতে নির্বাচন করবেন, বলে দিলেন একটা অনুষ্ঠানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা এবং রোজা মুদ্রার এপিটুপিট। এইসব কথাবার্তা বলে ওনারা জনগণকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং জনগণ আজকে কনফিউজড যে আসলে এগুলো কি হচ্ছে। আরেকটা বিষয় দেখেন, আপনার কাছে খবর এসেছে কিনা, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে এই তাদের একটা মহিলা সংগঠন বিভিন্ন জায়গায় গিয়ে জান্নাতের টিকিট দিচ্ছে।
বলছে যে এই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আবার একজন বক্তা বললেন যে অমুক মার্কায় ভোট দিলে আল্লাহ খুশি হবেন। আবার আরেকজন বক্তা বলেছেন, কিছুদিন আগে দেখলাম, এক ভাইরাল বক্তা, কিছুক্ষণ আগে নাম বলেছি, সে বললেন যে একটি দল আল্লাহর দল, সকল দল শয়তানের দল। তার মানেটা কি? এখানে কি কোনো ধর্ম ব্যবসা করার চেষ্টা হচ্ছে? এখানে কি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? দেখেন, একদিক দিয়ে ইসলামের নাম ব্যবহার করবেন, আবার দীর্ঘদিন যে লোগো ব্যবহার করলেন, আল্লাহ এবং ইসলাম কায়েম করার কথা বললেন, ঘাট করে দেখলাম যে এই দুটা নাম উঠে গেল। এখন আবার মনে হচ্ছে যে কেউ না কেউ ওনাদেরকে ইনফ্লুয়েন্স করছেন যে আল্লাহ এবং ইসলাম কায়েমটা তুলে ফেলেন, তাহলে আপনাদের সুযোগ রয়েছে। এত যদি আপনাদের অবস্থান ভালো হয়, যে এত তারা জনগণের প্রতি কমিটেড, যে তারা খুব জনপ্রিয়, তাহলে পিআর পদ্ধতির প্রয়োজনটা কি? সরাসরি জনগণের কাছে যেতে হবে। আরেকটা দেখেন, পিআর চাচ্ছেন, আবার নমিনেশন দিচ্ছেন। কয়েকদিন আগে দেখলাম যে যদি জোট করেন তাহলে 100 সিট ওনাদের নেতৃত্বাধীন জোটে 100 সিট ছেড়ে দেবেন। তাহলে ক্যান্ডিডেট ঘোষণা করবেন, আবার চাইবেন যে পিআর তো হলে কোনো ক্যান্ডিডেট থাকবে না, দলকে ভোট দেওয়া হবে, দলের পার্সেন্টেজ অনুযায়ী পার্লামেন্টে এমপি হবে। তাহলে মূলত আমি মনে করি যে এখানে ভেবেই তারা ফেলেছেন যে আসলে ভোটের রাজনীতিতে তারা টিকতে পারবেন না। তাই আজকে এই নতুন নতুন কথাবার্তা বলে আজকে নির্বাচন পেছানোর একটা দুর্বসন্ধে বলে আমি মনে করি। এগুলো থেকে আমি মনে করি বেরিয়ে আসলে আমরা এই যে ফেব্রুয়ারিতে যে প্রত্যাশিত নির্বাচন, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বিবিসি বাংলায় বলেছেন যে সারা বাংলাদেশের মানুষ চায় এবার ভোট দিতে, সেই ভোট দেওয়ার যেই মানুষের আকাঙ্ক্ষা, যে দীর্ঘ 15 বছর ভোট চুরি হয়েছে, ভোট দিতে পারে নাই, এই সুযোগটা কেন জনগণকে দেবেন না? এই সুযোগ না দিয়ে পিআর বলে কেন বিভ্রান্ত করবেন? তাই আমি মনে করি আরেকটা বিষয় বলি, যদি সময় থাকে। আমাদের একটি আরেকটা দল এনসিপি থেকে ধানের শীষ নিয়ে কথা বলা হয়েছে, যে একটা ওনাদের মার্কা না থাকলে ধানের শীষ মার্কাও থাকা যাবে না। এটাও আমি মনে করি নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্রের অংশ। ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদিন শিশির, মার্কা নিয়ে কথা বলবো। আপনার কাছে জিজ্ঞাসা, জোট হচ্ছে, এনসিপি কি জোট করছে? এনসিপির নেতৃত্বে জোট করছে না এনসিপি কোনো জোটের সাথে যাচ্ছে? আমরা বৈঠক দেখেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি মারুফ ভাই যে জিনিসটা বললেন যে আমরা প্রতীক, ধানশীষ প্রতীক নিয়ে কথা বলেছি, বা শাপলা প্রতীক না পেলে ধানশীষ থাকবে কেন, এটা একটা ষড়যন্ত্র অংশ মনে করেন। আমরা মনে করি এটা আমরা উল্টো করেও বলতে পারি যে এনসিপি শাপলা প্রতীক চাচ্ছে। শাপলা প্রতীক জাতীয় যদি প্রতীক হয়ে থাকে, ধানের শীষও জাতীয় প্রতীকের অংশ। আদালতের প্রতীক দাঁড়িপাল্লা, এছাড়াও আপনার পুলিশের প্রতীক ছিল হচ্ছে নৌকা, এখন ডিজিএফের প্রতীক হচ্ছে শাপলা। তো শুধু এনসিপি শাপলা পাবে না ডিজিএফের প্রতীক হওয়ার কারণে, বা জাতীয় প্রতীক হওয়ার কারণে, আর ধানের শীষ দাঁড়িপাল্লা সবই থাকবে। তা আমরা মনে করি তো এটা এনসিপির বিরুদ্ধে সামষ্টিক ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং পলিটিক্যাল পার্টিগুলোর ষড়যন্ত্র। না হয় এনসিপিকে শাপলা না দেওয়ার কোনো আইনগত বাধা নেই, যেখানে বাধা নেই সেখানে কেউ না কেউ ষড়যন্ত্র করেই আমাদেরকে আটকে রেখেছে। এটা আমরা বিশ্বাস করি। আগেও এবং আমরা মনে করি এটা আপনাদেরই তদন্ত করা উচিত, এই ষড়যন্ত্র অংশ কারা। আমরা তো আর আমাদের জন্য, মানে আমাদের প্রতি কি কারা বাধা দিচ্ছে এই জন্য তো আর আমরা ষড়যন্ত্র করছি না। কিন্তু যারা আমাদের এনসিপির শাপলা প্রতীকে মানে চাচ্ছে না, তারা বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছে, বিএনপি বলেছে যে শাপলা আর ধানের শীষ কাছাকাছি হয়ে যায়, জনগণ বিভ্রান্ত হবে। তা আমরা মনে করি এই ষড়যন্ত্রের সাথে বিএনপিও থাকতে পারে। আর আপনি যেটা বললেন যে এনসিপি কারোর সাথে জোট করছে কি করছে না, আমরা এখনও কারোর সাথে জোট করা, রাজনৈতিক দলের সাথে সমঝোতা, আসন ছাড়াছাড়ি বা আসন ভাগাভাগি এই ধরনের কোনো আমাদের চিন্তা নাই। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলের দুটি সাংগঠনিক ফোরাম রয়েছে, আমাদের একটি এক্সিকিউটিভ কমিটি রয়েছে, পলিটিক্যাল কমিটি রয়েছে। এই দুটা আমাদের ফোরামে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের মাধ্যমে এবং জেনারেল মিটিংয়ের মাধ্যমেই আমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আমরা এখন পর্যন্ত কোনো দলের সাথে জোটে যাচ্ছি না, এটা আমাদের মোটামুটি শিওরে বলা যাচ্ছে। তবে যদি জাতির স্বার্থে নির্বাচনের শেষে আমাদের এই ফোরামগুলো আলোচনার মাধ্যমে হয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারে। আপনারা যদি এককভাবে নির্বাচন করেন তাহলেও তো প্রস্তুতি আছে, প্রার্থী বাছাই কত দূর? আমরা এখনও প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে প্রার্থী বাছাইয়ের, কিন্তু এখনও আমাদের কাছে মানে
প্রাধান্য পাচ্ছে হচ্ছে জুলাই সনদ, নতুন সংবিধান সম্মানিত এবং দর্শক, গণপরিষদ নির্বাচন। থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। গণভোটের দিকে যাচ্ছে। তো আমরা মনে করব যে আমাদের নতুন সংবিধান ছাড়া যতই ইলেকশন বলেন, যতই সংস্কার বলেন, এগুলো কোনো কিছুই সাস্টেনেবল হবে না। এজন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব উচ্চকক্ষে পিআর এবং হচ্ছে নতুন সংবিধানের জন্য গণভোট যদি হয়ে যায় বা যে সময়ে হয়, এগুলো হলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আর জাতীয় নাগরিক পার্টি ইলেকশন নিয়ে বরাবরই বলেছে, ইলেকশন মানে যদি এক সপ্তাহ পরেও হয় আমাদের কোনো সমস্যা নেই। আমরা গণভোট বিষয়ে আমি একটু বোঝার জন্য জানতে চাচ্ছি, গণভোট বিষয়ে মারুফ সাহেব একটু আগে যে বিষয়ে কথা বলেছেন যে অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টগুলো সহ কিভাবে গণভোট হবে এরকম কোনো আলোচনা কি আছে এনসিপিতে বা সরকারের সাথে এনসিপির? আমরা বলেছি যদি নির্বাচনের দিনও যদি গণপরিষদ নির্বাচন হয় বা গণভোট হয় আমাদের কোনো আপত্তি নেই। যদি নির্বাচনের আগেও একটা সময় হয়, 2 মাস আগে হোক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা দুটোতে রাজি আছি। কিন্তু মারুফ ভাই যেটা বললেন যে নির্বাচন, বা মির্জা ফখরুল বললেন নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, আমি মনে করি নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র তো বিএনপিও করে থাকতে পারে। কারণ এই যে নতুন সংবিধান, এটা তো বিএনপির জন্য প্রয়োজন। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় বিএনপি সেভাবে সম্মতি দেয় নাই, আপনার সেকেন্ড রিপাবলিকেও বিএনপি সম্মতি দেয় নাই। এই জিনিসগুলো তো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। এই জিনিসগুলো যদি অনেক আগে সেটেল হয়ে যেত তাহলে আমাদের এই 14 মাস সময় কিল হতো না। 14 মাস, আমার মনে হয় তো 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হতো যদি বিএনপি এই সমস্ত দাবি মানত। তো বিএনপি যে গত 1 বছর, আমি মনে করি 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল। বিএনপি তো একটা রাজনৈতিক দল, এবং তার বিএনপি তো গত 1 নিশ্চয়ই বছর নির্বাচন রাজনৈতিক পিছানোর চিন্তা ষড়যন্ত্র থাকবে। করেছে এবং সফল হয়েছে। মানে এই যে এখন 14 মাস সময় নষ্ট হয়েছে, এর জন্য 1 বছর সময় বিএনপি নষ্ট করেছে। এবং বিএনপি প্রত্যেকটা সংস্কারে না না না, এবং এটা আপনি দেখবেন এখন নোট অফ ডিসেন্ট এর মানে সবগুলো হচ্ছে বিএনপি থেকে। নোট অফ ডিসেন্ট আপনি যদি একদম মনে করবেন 99% বিএনপি থেকে, অন্যান্য দল থেকে মনে হয় একটা মানে থাকতে পারে, কোনো কোনো দলের একটাও নাই। তো এই যে সংস্কারে বাধা দেয়া এবং বাধা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেয়া, এটা তো বিএনপি একদম মানে চাক্ষুষ বিএনপি করছে। তাহলে ষড়যন্ত্রটা কারা করছে? যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা, যারা নতুন সংবিধান চায় না তারা, আর নাকি যারা এই নোট অফ ডিসেন্ট না দিয়ে খুব দ্রুতই নতুন একটি সংবিধানের মাধ্যমে মানে ডেমোক্রেসি প্রক্রিয়া ঢুকে যেতে চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, তারা কারা যাচ্ছে? আমার তো মনে হয় বাংলাদেশের আবাল বিদ্যমান সবাই জানে বিএনপির কারণে নির্বাচন পেছাচ্ছে, এবং বিএনপি এই জিনিসগুলো যদি মেনে যেত অনেক আগেই বাংলাদেশে নির্বাচন সম্ভব কয়েক হতো। দফায় সরকার আমরা তাহলে আর ওই 1.5 বছর ধরে এই উপদেষ্টা পরিষদ পালা লাগতো না। এখন তো আমাদেরকে এদেরকে ভরণ পোষণ দেওয়া লাগছে, পালা লাগতেছে। জাস্ট 1.5টা বছর সময় আমরা শুধু বিএনপির কারণে টাইমগুলো নষ্ট করেছি। ধন্যবাদ আপনাকে খন্দকার মারুফ, অনেকগুলো বক্তব্য আপনার জন্য। জি বলি তাহলে। হ্যাঁ জি, প্রথমত ওই বিএনপি নির্বাচন পেছাচ্ছে, বিএনপি ষড়যন্ত্র করছে, বিএনপির কারণে এতদিন নির্বাচন পেছানো হলো, এর উত্তরে বলি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে 8ই আগস্ট বিএনপি নয়াপল্টনের সামনে একটি মহাসমাবেশ করেছিল। সেখান থেকে কিন্তু আমাদের দল থেকে 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য দাবি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন সরকার গঠিত হলো তারপর থেকে কিন্তু সরকার এই আস্তে আস্তে পেছাচ্ছে, সংস্কার বলছে, নির্বাচনের আগে অনেকে বলছে যে বিচার শেষ করতে হবে। এরপরে কিন্তু আমরা দল থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, সেটা এপ্রিলে নির্বাচন হবে মাননীয় প্রধান উপদেষ্টা কোরবানি ঈদের আগে বললেন। তারপরে কিন্তু সর্বশেষ একটা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিকে আমরা গেলাম। অতএব বিএনপি কিন্তু প্রথম থেকেই নির্বাচন চাচ্ছে, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, এটা সঠিক না। আরেকটা বললেন যে মার্কা, এনসিপির মার্কা। দেখেন এনসিপি যখন আবেদন করেছিল শাপলা, কলম, মোবাইল 3টা অপশন দিয়েছিল। এখন কলম, মোবাইল কিন্তু আমাদের যে ইলেকশন কমিশনের যে গ্যাজেট, যে প্রতীকের ওখানে কিন্তু আছে, বিদ্যমান আছে। তাহলে আপনি ওই 2টা থেকে চয়েস করছেন না কেন? আপনারা তো অপশনই দিয়েছেন, 1 শাপলা, 2 মোবাইল, 3 কলম। তো ওই 2টা থেকে আপনার নিতে সমস্যাটা কোথায়? এখন কি এমন শাপলার মধ্যে আপনার পেয়েছেন, এটা আমার বোধগম্য নয়। কিন্তু যদি আপনাদের জনসমর্থন থাকে, আপনারা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে নির্বাচন হলে এনসিপির সমস্যা নেই, এত জনপ্রিয় যদি আপনারা হন তাহলে আপনারা জানবেই আপনার এদেশের মানুষ যে আপনার মার্কা কি, মোবাইল হতে পারে, কলম হতে পারে।
জনগণ তো আপনাকে মার্কা দেখে জেনে ভোট দিবে, শুধু সাপ্লাই ভোট দিবে, অন্য কোনো মার্কা হলে আপনাদের অবস্থান থাকবে না। এটা কিন্তু আমি মনে করি এটাও এক ধরনের নির্বাচন পেছনের ষড়যন্ত্র বলেই আমার মনে হয়। আরেকটা দেখেন, এই যে গণ ভোটের কথা বলা হচ্ছে, আমি আগেই বলেছি একটি দল এখনই চাচ্ছে, আমাদের দল মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিনে হলে ভালো হয়, তাহলে কস্টিং কম হয়। এই নির্বাচন একটা একই কেন্দ্রগুলোতে আবার মনে করেন গণভোট, যেটা জামাত চাচ্ছে এখনই করতে হবে, যেই পরিমাণ খরচ হবে আবার জাতীয় সংসদ নির্বাচনে একই খরচ হবে। তাই একই দিনে দুইটা ব্যালট পেপার থাকতে অসুবিধা রেখে। দ্বিতীয়, যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এখানে দেখেন উনি বলছে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপির এই দেশে রাষ্ট্র ক্ষমতার এক বিশাল অভিজ্ঞতা রয়েছে। এখন আপনি কি এই ভোটে যেটা গণভোট হবে, প্রশ্ন করবেন যে আপনি কি এই জুলাই সনদ আপনি চান, হ্যাঁ অথবা না। এখন এখানে নোট অফ ডিসেন্ট দিলে আমরা বলতে পারি যে না, আপনি কোশ্চেন করবেন। ওই যে আমরা পরীক্ষা দিতাম ছোটবেলায় এমসিকিউ কোশ্চেন, আমাদের ভোটাররা পড়বে যে এটাকে আমি মানি কিনা। যারা আমাদের দল যদি যারা সমর্থন করে তারা নোট অফ ডিসেন্টের অংশে না দিবে। আপনি যদি না জানান যে কে নোট অফ ডিসেন্ট দিল, কোনটা কোনটা হয়েছে, এটা যদি আপনি এই ব্যালট পেপার না থাকে তাহলে তো আর সঠিকভাবে হলো না। তাই এই বিষয়গুলো আমি এখনো মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা, যে যেগুলো আমরা একমত হয়েছি এগুলাকে আমরা গণভোটে আনি, আর যেগুলো এখনো একমত হয় নাই সকল দল, এটাকে জনগণের ভোটে নির্বাচিত সংসদকে এটাকে সুযোগ দিই। জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ আলোচনার ভিত্তিতে তো যেগুলো এখনো এগ্রিড না, এগুলো তো আমরা ফিল আপ করতেই পারি। আর হচ্ছে যে এই যে আরেকটা উনি বললেন যে আমরা সংস্কার চাই না। দেখেন, বিএনপি 2023 সালের 13ই জুলাই প্রথম সংস্কার প্রস্তাব 31 দফা দিয়েছে, যখন কথা বলি গুম, কথা বলি খুন, গ্রেপ্তার, মানবাধিকার লঙ্ঘন, তখন কিন্তু আমরা চোখে চোখে রেখে এসে ফেসিস্ট সরকারের সাথে আমরা এই 31 দফা দিয়েছি, যেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিবিসি বাংলা সাক্ষাৎকারে বলেছেন। তাহলে এবং আপনি দেখেন, আপনি আমাদের থেকে ভালো বলতে পারবেন যে যতগুলো প্রস্তাব এসেছে প্রায় প্রত্যেকটাই কিন্তু আমরা 2023-এ দিয়েছি। তাহলে কেন আমাদের সম্পর্কে এই ধরনের কথা বলতে বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমার বোধগম্য নয়। তাই জনগণ হচ্ছে, আমি মনে করি, এদেশের মালিক। আমরা বিশ্বাস করি জনগণ এদেশের মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণকে সুযোগ দেন তার ভোট দিতে, এবং জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। আর এই 15 বছরের ভোট চুরি হবে না, এবং ইনশাল্লাহ জনগণের ভোটেই রাষ্ট্রীয় ক্ষমতা যারা আসবে তারাই পার্লামেন্টে দেশের কল্যাণ, উন্নয়ন, অগ্রগতি করবে, যাতে করে আর বাংলাদেশে কোনো ধরনের ফেসিস্ট বা স্বৈরাচারের জন্ম না হয়। আপনাকে ধন্যবাদ। জয়নাল আবেদিন শিশির, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি ছোট্ট করে, একদম ছোট করে বলতে চাচ্ছি। আমি শুরু থেকে বললাম যে বেগম জিয়া এবং বিএনপি নেতারা বিগত 17 বছর বলে আসছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, এই সংবিধান রাখা হবে না। কিন্তু 5 আগস্টের পরে তারাই এখন আবার 72-এর চেতনায় মুজিববাদী 72-এর সংবিধানের জন্য মায়াকানা করছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি আসলে বাংলাদেশে নির্বাচন চায় না। বিএনপি চায় একটা ক্ষমতা হস্তান্তর, যেটি 2008 সালে 111 সরকারের মতো করেছে। তার আগে হচ্ছে ক্ষমতা হস্তান্তর, তারপরে নির্বাচন, বিচার বা সংস্কার যাই হোক। এই জন্য আমি মনে করি বিএনপির হাতে এভাবে ক্ষমতা কেউ যদি দিতে চায়, জনগণ প্রস্তুত না। কারণ জনগণ নতুন একটি সংবিধানের মধ্য দিয়ে সাস্টেনেবল বাংলাদেশে শান্তি চাই এবং ডেমোক্রেসি চাই, সুশাসন চাই। আমরা মনে করি এভাবে 111-এর মতো করে একটি ক্ষমতা হস্তান্তর হোক এবং নির্বাচন না হোক, এটা সম্ভব না। আমি 1 মিনিট শেষ করি। যে কথাটা বললেন সঠিক না। বিএনপি বিশ্বাস করে একমাত্র নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসতে পারে, এবং এই যে সংস্কারগুলো, এটা তো বর্তমান সংবিধান অনুযায়ী হতে হবে। তাহলে আপনি 54 বছরের বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিবেন একসাথে ডাস্টবিনে। আপনি 1971 সালের আমাদের এই লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে সংবিধান, সেটাকে আপনি 1 সেকেন্ডে ডাস্টবিনে 17 বছর তো বললেন এই সংবিধান ফেলে দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন বলছিলেন। ছুঁড়ে ফেলে দেওয়া বলতে যে আপনাদের দলের চেয়ারপারসন বলছে। একটা মিনিট বলি, যে 7ই মার্চের বক্তৃতা সংবিধানের অংশ করা হয়েছে। আমি মনে করি গণভবনে শেখ হাসিনা নিজে লেখে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়েছেন। এগুলো অপ্রাসঙ্গিক বিষয়গুলো আমরা বাদ দিয়ে দিব। এটা কিন্তু আমাদের 31 দফায় বলা আছে। অতএব এগুলোই কিন্তু মিন করেছেন। সংবিধান একবারে
কেটে না, ফেলে আপনি দেওয়ার 17 সুযোগ নেই। বছর বলেছেন নতুন সংবিধান করবেন এবং এই সংবিধান ছুড়ে ফেলে দিবেন, না, তাহলে আমরা আপনার 17 বছর কেন বললেন সেটা? সংশোধনের কথা বলেছি যেটা না না 31 না, দফায় আপনাদের আছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন এবং সিনিয়র সব নেতাই বলেছেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এই যে অপ্রাসঙ্গিক বিষয়গুলো এনেছে, এগুলো সংবিধানে থাকবে না। আলোচনা চলতে থাকবে, আলোচনার মধ্যে দিয়েই ভালো কিছু বেরিয়ে আসবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। জয়নাল আবেদিন শিশির, আপনাকে ধন্যবাদ। খন্দকার মারুফ হোসেন, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।